আওয়ামী লীগ কোনো বিদেশি শক্তি নয়, কোনো বাহিনী নয়। এদেশের সাধারণ মানুষের জন্য রাজনীতি করে, এদেশের সাধারণ মানুষকে নিয়েই বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনা রাজনীতিতে ফিরবেন। আওয়ামী লীগ বিহীন, শেখ হাসিনা বিহীন কোন নির্বাচন বাংলাদেশে হতে দেয়া হবে না। মন খুলে পাকিস্তানের সঙ্গে প্রেম করো। তোমার সমালোচনা করে কে কারাগারে যাবে, কে মব সন্ত্রাসের মুখে পড়বে? ইউটিউবে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা আওয়ামী লীগ করেন না কিন্তু আজকে সত্যকে সত্য মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেছেন, তাদের বিরুদ্ধে মব করা হচ্ছে, তাদের ছবিতে জুতা নিক্ষেপ করা হচ্ছে, তাদের বাড়িঘরের সামনে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এই তথাকথিত ধর্ম ব্যবসায়ী কুলাঙ্গাররা ইসলাম রক্ষায় কোনো কাজ করবে না। প্রতিনিয়ত প্রতি পদক্ষেপে তাদের লেবাসে, তাদের কর্মকাণ্ডে তারা ইসলামকে একটি খেলো, অপমানিত, লাঞ্ছিত করে যাচ্ছে। এই ইউনূস সরকার তো রক্ত দিয়ে কোনো কিছু তৈরি করতে পারেনি, উনি রক্ত নিয়েছেন। আজকে যে আমাদের দেশটা যারা নিয়ে খেলা খেলছে, সেই স্বৈরাচার শাসকটা কোত্থেকে এসে, তার মন মানসিকতা কি? এক অর্থে তারা সবাই পাকিস্তানি, হয়তো দেহটা এই দেশে ছিল, আমাদের দেশে বাংলাদেশে, কিন্তু তাদের মন, তাদের সারা জীবনের যতটুকু তাদের সময় ব্যয় করা, ওটার পিছনে তারা করেছে। কারণ এই মুক্তিযুদ্ধটা সবার কাছে সমান ছিল না। একটা স্রোতের ভেসে তারাও এসে বলেছে না আমরা বাংলাদেশের নাগরিক, সবকিছু। যেহেতু তারা ওই দেশ থেকে তারা তৈরি, তাদের মন দেহ সবকিছু তৈরি, সেই হিসেবে তাদের কাছে আপনি অন্য কিছু আশা করতে পারেন না। আপনি হিসাব করেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাথে শেখ হাসিনার সাথে তাদের একটা আলাদা দূরত্ব হতে পারে বা পলিটিক্যাল একটা প্রবলেম থাকতে পারে, কিন্তু আমার দেশের সাধারণ মানুষ, তাদের কি অন্যায় ছিল? রিকশালার কি অন্যায় ছিল? যারা মুক্তিযুদ্ধ করছে তাদের কি অন্যায়? এই স্বৈরাচার ইউনূস সরকার, তার গং এবং সমস্ত শিবির রাজাকার, তারা মনে করে এখনো তাদের মাতৃভূমি, তাদের স্বপ্নের ভূমি হচ্ছে পাকিস্তান। অতএব তাদের জন্য তো এটা খুব স্বাভাবিক হবে, তারা অনেক কথাই বলবে। কিন্তু ওরা জানে না যে বাংলাদেশের মানুষ, যারা আমরা জয় বাংলা স্লোগান দিয়ে যারা দেশটাকে স্বাধীন করেছে, এটার মূল্য অনেক বেশি। কারণ এই ইউনূস সরকার তো রক্ত দিয়ে কোনো কিছু তৈরি করতে পারেনি, উনি রক্ত নিয়েছেন, এটা সত্যি কথা। মিথ্যের ব্যাসাতি করে যাচ্ছেন এখন পর্যন্ত, সবাইকে জেলখানায় দিচ্ছেন। হ্যাঁ, তার ক্ষমতাটা এই মুহূর্তে তার হাতে রয়েছে সেই কারণে। কিন্তু আমাদের দেশে যারা আছেন তারা এটা তার অবশ্যই হিসাব দিবেন, প্রতিবাদ করবেন, এবং এটার প্রতিরোধ এবং প্রতিশোধ হবে। এবং তাকে নিয়ে এটা আপনি যে চিন্তা করবেন, সেটা চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কারণ তার রক্তের ভেতরে রয়ে গেছে পাকিস্তানের একটা পুরা বীজ, সেই সাথে তার সাথে যারা রয়েছেন তারাও। এবং সেই হিসাবে আমি মনে করি যে এই ঘৃণ্য লোকটাকে আমরা যত তাড়াতাড়ি পারি আমাদের দেশ থেকে সরাতে হবে। এটা আমাদের জন্য একটা কলঙ্ক, এবং এই জন্য আমাদের আরো বেশি কাজ করা দরকার। এবং আমাদের কাছে মনে হয় যে পাকিস্তানিদের তাদের হৃদয় পোষণ করবে। আপনি বলেন, রেস কোর্সের ময়দানে এসে যখন কেউ বলে এইখানে আমার বাপ দাদারা, ওরা তো পাকিস্তানি না। আমার আজকে একটা পাকিস্তানি সেই শব্দটা উচ্চারণ করলে আমি কষ্টটা কম পেতাম, কিন্তু যখনই আমার বাংলাদেশের রক্তে গড়া যে মানুষটা এই কথাগুলি বলে, আপনি তাদেরকে কিভাবে তাদের কি পরিচয় দেবেন? তারা তো পাকিস্তানিদের চেয়ে তো ঘৃণ ব্যক্তি আমি মনে করি। আমাদের চাওয়ার কিছু নাই। জি, আপনি ঠিকই বলেছেন যে তারা আসলে পাকিস্তানকেই ধারণ করে, সুতরাং তাদের বাংলাদেশে কে এসে কি বললো তাতে যায় আসে না, এই দায়িত্ব আমাদের। জি নাদের ভাই, আপনার কাছে আমরা আবার ফিরে আসতেছি আপনার মূল্যবান বক্তব্য শোনার জন্য। আপনি তো শুনলেন যে ইসাকদার কি বলেছে, আপনার লাইভে আমরা শুনে আসলাম, সেখানে আপনি বলেছেন। তাই এই প্রশ্নটা আমি রিপিট করতেছি না, আমি আপনাকে নতুন একটা প্রশ্ন করতে চাই, যেগুলো দর্শকের কথা। অনেকে আমাদের বলেছে যে এই যে বাংলাদেশে যে এই মুহূর্তে জয় বাংলা স্লোগান উচ্চারণ করতে দিচ্ছে না, শুধুমাত্র একজন ব্যক্তি, যে অরাজনৈতিক ব্যক্তি, তার মোবাইলে শেখ হাসিনার ছবি ছিল, এর জন্য তাকে পেটালো, মারলো, আপনারা দেখলেন, বাস থেকে নামালো। তাহলে এই রকম দুঃসময়ে বাংলাদেশ আওয়ামী লীগ তার অঙ্গ সংগঠন সহ কিভাবে কামব্যাক করবে এই গণতন্ত্র এবং স্বাধীনতাকে পুনরুদ্ধার করার জন্য? পুনরুদ্ধার কেন বললাম? আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই মুহূর্তে স্বাধীনতা কুক্ষিগত হয়ে আছে এই স্বাধীনতা বিরোধীরা। তো আপনি কিভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিগুলো আপনাদেরকে সাথে নিয়ে বা আপনাদের সাথে থেকে কিভাবে তারা কামব্যাক করবে বাংলাদেশে বলে আপনি মনে করেন? প্লিজ। ধন্যবাদ ফরিদ ভাই। এই কথাটা সবাই আসলে শুনতে চান যে সারা দেশে ইউনূস যেভাবে
আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর আক্রমণ, নির্যাতন, হত্যা, মিথ্যা মামলা, মব সন্ত্রাস করে যাচ্ছে। এবং এই যে কথাটি বললেন, বিভিন্ন জায়গায় যারা মুক্তিযুদ্ধের পক্ষের স্লোগান, আওয়ামী লীগের কি স্লোগান জয় বাংলা। জয় বাংলা তো এদেশের তৎকালীন 7 কোটি মানুষের রণহুঙ্কার, আবেগের ভেতর থেকে যে শব্দটা উচ্চারিত হতো, সেই স্লোগানটা, সেই দুটো শব্দ যেগুলো যে কোনো গোলা বারুদ গ্রেনেডের চেয়েও শক্তিশালী ছিল। কারণ দেশপ্রেম, পৃথিবীর সবকিছু একদিকে, আর দেশপ্রেমিক জনতা, যে জনতা মৃত্যুকে জয় করে স্বাধীনতা ছিনিয়ে আনার জন্য ঝাঁপিয়ে পড়ে, মৃত্যু ভয়কে উপেক্ষা করে, তাদের চেয়ে শক্তিশালী বলবান এই পৃথিবীতে আর কেউ নয়। আর তারা কণ্ঠে ধারণ করতেন জয় বাংলা স্লোগানটি। এই স্লোগানে এরা ভয়ে প্রকম্পিত হবে। জয় বাংলা স্লোগান শুনলে এদের ঘুম হবে না, এটাই তো খুব স্বাভাবিক। ফরিদ ভাই, আমি বেশ কিছুটা সময় আপনাদের অনুষ্ঠানে বিলম্বে যুক্ত হয়েছে, আরেকটি অনুষ্ঠানে ছিলাম, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এখানে নাইদা আপাও চমৎকার ভাবে কথা বলেছেন, আপনিও সব সময় কথা বলেন। আওয়ামী লীগ কার জন্য রাজনীতি করে? আওয়ামী লীগ তো এদেশের মানুষের জন্য রাজনীতি করে। আওয়ামী লীগ জন্মলগ্ন থেকেই এদেশের মাটি ও মানুষের জন্য রাজনীতি করে এসেছে। একটি গণতান্ত্রিক শক্তি, অসাম্প্রদায়িক শক্তি, এবং যে রাজনৈতিক দলটি শুধু সমসাময়িক সময় নয়, সময়কে অতিক্রম করে ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের পরবর্তী জেনারেশন, যারা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে, এই ধরনের একটি রাষ্ট্র, একটি সমাজ বিনির্মাণ করার পরিকল্পনা করে, শুধু স্বপ্ন দেখে না, সেই স্বপ্ন যে কতটা বাস্তবায়ন করতে পারে, আওয়ামী লীগ 15 বছরে শেখ হাসিনার নেতৃত্বে তার দূরদর্শী বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে একটি শিক্ষা বান্ধব সরকার, জেলায় জেলায় হাই স্কুল বা কলেজ যেভাবে অতীতে প্রতিষ্ঠা হয়েছে, সেভাবে বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে, মেডিকেল কলেজ স্থাপন করা হয়েছে, মানুষের স্বাস্থ্য সেবা ইউনিয়ন অবধি পৌঁছে দেওয়া হয়েছে। একটি কল্যাণ রাষ্ট্রের যা যা সবকিছুই হয়েছে। আমরা এই 1 বছরে না, 15 বছরে এগুলো নিয়ে অনেক আলোচনা করেছি। আমি আর নতুন করে সেই কথাগুলো বলে সময় নষ্ট করতে চাই না। অর্থাৎ একটি প্রকৃত জনগণের দল এবং প্রকৃত পক্ষে রাষ্ট্রের কাছে মানুষের মৌলিক চাহিদা কি শুধুমাত্র অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, মাথা গোঁজার ঠাঁই, নিরাপদ ভবিষ্যৎ, একটি সুন্দর তার ব্যক্তি জীবনের জন্য যা যা প্রয়োজন রাষ্ট্রকে সেটা নিশ্চিত করতে হবে। এবং সেই লক্ষ্যে বঙ্গবন্ধু কন্যা অনেকখানি এগিয়ে গিয়েছিলেন। এবং দেখুন, এত আমাদের বিরুদ্ধে অপপ্রচার, এত ষড়যন্ত্র, আমাদের দেশে এত তরুণ ছাত্রছাত্রী বা সাধারণ মানুষ তাদের মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে মৃত্যুবরণ করলেন। কতগুলো তাজা প্রাণ হারিয়ে গেল, প্রায় 800, 850। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কয়েক হাজার সদস্য নিহত হয়েছে। ঝুলিয়ে ল্যাম্পপোস্টে, ফ্লাইওভারে অন্তঃসত্ত্বা পুলিশ সদস্যকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগের শত শত মানুষ এই 1 বছরে ইউনূস মব সন্ত্রাসে হত্যার শিকার হয়েছে। লক্ষ লক্ষ মানুষ বাড়িঘরে থাকতে পারেন না। এই কাহিনীগুলো তো আমরা জানি। আওয়ামী লীগ এত নির্যাতনের মধ্যেও এই 1 বছরে যতটা কামব্যাক করতে হয়েছে, অনেকেই বলতে শুনি, অনেকেই ইতিহাস শেখানোর চেষ্টা করেন। আকলা ফুয়াদ সেই পাকিস্তানিদের বাংকারে মনে হয় তার জন্ম হয়েছিল, বা তার বীজটা সেখান থেকেই এসেছে। কালকে ডাক্তার তুষার তাকে ভালো রকম একটা শিক্ষা দিয়েছে। হ্যাঁ, তো এদের মতো অনেকেই আছে যারা ইতিহাস শিখায় যে স্বৈরাচারী কোন সরকার যারা গণ অভ্যুত্থানে, গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়, তারা ফিরতে পারে না।
আওয়ামী লীগ বা বঙ্গবন্ধু কন্যা জয়ত্রী শেখ হাসিনা কি গণ অভ্যুত্থানে সরে যেতে হয়েছে? সেটা ছিল একটি জঙ্গি গোষ্ঠীর আক্রমণ, বিদেশি অর্থে, বিদেশি পরিকল্পনায়, যেটা শুধু বাংলাদেশে নয়, সেই আরব বসন্তের কথা জানি বিভিন্ন দেশে। আওয়ামী লীগ কোনো বিদেশি শক্তি নয়, কোনো বাহিনী নয়, এদেশের সাধারণ মানুষের জন্য রাজনীতি করে, এদেশের সাধারণ মানুষকে নিয়েই বঙ্গবন্ধু কন্যা জয়ত্রী শেখ হাসিনা রাজনীতিতে ফিরবেন। আওয়ামী লীগ বিহীন, শেখ হাসিনা বিহীন কোন নির্বাচন বাংলাদেশে হতে দেয়া হবে না। অতীতেও আওয়ামী লীগ এই জামাত জোটকে লগি বইটা দিয়ে বিতাড়িত করেনি, প্রতিহত করেনি। আমরা সংগঠিত হচ্ছি। আওয়ামী লীগ এদেশের মানুষের উপর নির্ভর করে, তারা মানুষকে বিভ্রান্ত করে আওয়ামী লীগের সঙ্গে একটা দূরত্ব তৈরি করেছে। আমরা সেই দূরত্ব অতিক্রম করার জন্য আমরা এই সময়টা নিয়েছি। যে রিক্সা চালক ভাইটি 32-এ ফুল দিতে গেল, যে ভদ্র মহিলা 70 ঊর্ধ্ব যিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গেলেন, যিনি 2 বার কোরআন শরীফ খতম করে দোয়া করার জন্য 32-এ গিয়েছিলেন, এই 3 জনের কথাই আমরা বলছি। এই 3 জন সংখ্যায় শুধু 3 নয়, এটা সমগ্র বিবেকবান বাঙালি জাতির আবেগ অনুভূতিকে ধারণ করে। ইউনূসের মব সন্ত্রাস, তার পেটোয়া বাহিনীর রক্তচক্ষু মামলা হামলা, সেই বিএনপি তারেক রহমানের নাম নিয়ে যারা নেচেছে, গান গেয়েছে, যারা স্লোগান দিয়েছে, তাদেরকে, তাদের সব অন্যায়, তাদের শারীরিক মানসিক নির্যাতনকে উপেক্ষা করে তারা গিয়েছিলেন। আজকে বিভিন্ন সামাজিক সংস্থা, এনজিও, সংবাদ মাধ্যম দেশে বিদেশে যে জরিপগুলো করেছে, এই জরিপগুলো আমি পূর্ণাঙ্গ বাংলাদেশের সাধারণ মানুষের যে একদম মতামত সেটা আমি বলছি না, সেটা মেনে নিতেও আমি বলছি না, কিন্তু কি ইন্ডিকেট করে, কি ইন্ডিকেট করে, কি ইঙ্গিত করে, যারা করেছেন তারা কেউ তো আওয়ামী লীগের মানুষ না। আওয়ামী লীগের সময়ে আর্থসামাজিক সকল ক্ষেত্রে যে সূচকগুলো আমরা বলতো এগুলো আওয়ামী লীগ করেছে, এগুলো তো আন্তর্জাতিক সংস্থা কর্তৃক প্রণীত। আজকে আমাদের অর্থনীতি কোথা থেকে কোথায় এসেছে? আজকে যে বাক স্বাধীনতা, গণতন্ত্র, মানবতার কথা বলা হয়, যারা মুখে ফেনা তুলতেন দেশে বিদেশে বাইরে বিভিন্ন জায়গা থেকে, সেই ব্যক্তি, সেই সংস্থা, তাদের কিন্তু কোনো আওয়াজ আজকে আমরা শুনতে পাই না। আজকে এদেশের সাধারণ মানুষ ভাষা আন্দোলনে তারা যে ভূমিকা রাখার সেটা রেখেছে। এদেশের মানুষ সেই 69-এর নির্বাচনে তাদের যে ভূমিকা রাখার কথা, গণ আন্দোলনে যে ভূমিকা রাখার কথা, মুক্তিযুদ্ধে যে 30 লক্ষ শহীদ, যে শব্দটা, যে সংখ্যাটাকে নিয়ে বিতর্ক তৈরি করা হয়, এটা ঐতিহাসিকভাবে বৈজ্ঞানিক পন্থায় এটাকে নির্ধারণ করা হয়েছে। এটা হঠাৎ করে 3কে 30 করা হয়নি, তিলকে তাল করা হয়নি। আমি বলছি সেটা 30 লক্ষ না হয়ে 32 লক্ষ হতে পারে, 31 লক্ষ হতে পারে, 28 লক্ষ হতে পারে, 27 লক্ষ হতে পারে। এই 27 লক্ষ বাঙালি কি এদেশের মানুষের স্বাধীনতার জন্য রক্ত দেননি? এরা কি এলিয়েন ছিলেন? পৃথিবীর কয়টা রাষ্ট্র রক্তাক্ত সংগ্রাম করে স্বাধীনতা এনেছে? 93,000 বাঙালিদের কাছে পাকিস্তানি সৈন্য, পাঞ্জাবি সৈন্য আত্মসমর্পণ করেছে। সেই লজ্জা, সেই পরাজয়ের গ্লানি, মুক্তিযুদ্ধের পরাজিত শত্রু, তাদের দোসর আলবদর আল শমসের জামাতে ইসলামী এবং এদের গডফাদার ইউনূস ভুলে যাবে কিনা? ভুলতে পারবে না। মানুষ
বিজয়ের গৌরব গাথা, আনন্দ অনুভূতি অনেক সময় ভুলে যায়, কিন্তু দুঃখ কষ্টের কথা, পাকিস্তানিদের সঙ্গে তাদের যে প্রেম ছিল সেই প্রেমটা তারা ভুলতে পারছে না। আজকে পাকিস্তানিদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যারা আমাদের দেশে আসেন, সেই দেশের গুরুত্বপূর্ণ, এদের অতীতের ট্র্যাক রেকর্ডটা দেখুন। কেউ খুনি, কেউ দুর্নীতিবাদ, যাদের দুশ্চরিত্র হিসেবে সেই রাষ্ট্রে, সেই দেশের সমাজে যারা চিহ্নিত, এদেরকে এনে আমাদের মন পরিষ্কার কথা বলে। মন পরিষ্কার তো তোমরা করো। এই পৃথিবীতে যত জালিয়াতি হয় সব পাকিস্তানিরা করে। পৃথিবীর সবচেয়ে বেশি সমসাময়িক সময়ে মুসলমানদেরকে কারা হত্যা করেছে? পাকিস্তানিরা। আমি আর একটু পরিষ্কার করে বলে, পাঞ্জাবিরা। পাকিস্তানি বেলুচিস্তানি যারা, তারাও তো পাকিস্তানি। বেলুচিস্তানে যে 10 লক্ষ মানুষকে হত্যা করা হলো, এটা কি আওয়ামী লীগ নির্ধারণ করে দিয়েছে? বাংলাদেশের মানুষ কি সেটা নির্ধারণ করেছে? সেটা তো বেলুচিস্তানের মানুষ বলে। অন্যান্য প্রভিন্সে, অন্যান্য প্রদেশে, বাংলাদেশে 30 লক্ষ মানুষকে হত্যা করা। ইসরায়েলিরাও তো এত মুসলমান হত্যা করেনি ইহুদেরা, যতটা এই পাঞ্জাবিরা করেছে। এই পাঞ্জাবিদের রক্তে যারা এদেশে রাজনীতি করতে চায়, ভাবাদর্শ নিয়ে আসতে চায়, যারা এখানে উর্দুতে বক্তব্য দিতে স্বাচ্ছন্দ্য বোধ করছে, জিন্নার ছবিকে দেখিয়ে তাদের সেই পুরাতন প্রেমকে জাহির করতে চান, করুন। আপনারা কার সঙ্গে ঘর সংসার করবেন সেটা আপনাদের বিষয়, আমাদের বলার কিছু নয়। কিন্তু বাঙালি জাতির উপর সেটাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। এবং যতই চাপিয়ে দিবেন, বাঙালি জাতি যেটা করার সেটা করবে। আজকে বাংলাদেশের মানুষ, বাংলার কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ বুঝতে পেরেছে কি রত্ন তারা হারিয়েছেন। হ্যাঁ, 15 বছরে আমরা অনেক ভুল করেছি, আমরা ভালো যেভাবে করেছি, ভুল তো করেছি, করিনি আমি সেটা বলবো না। সেই বিচারের ভার এদেশের জনগণের উপর। আজকে বঙ্গবন্ধু কন্যা যেটা বলেছেন যে আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই, কেন বলেছে? এটাকে নিয়ে ট্রল করে যে আপনারা সেটা বাদ দিলেন। হ্যাঁ, আমরা তো আমাদের সময় তো আমরা বাদ দিয়েছিলাম, কিন্তু আজকে এই ইউনূসের নেতৃত্বে কি তত্ত্বাবধায়ক সরকার ছাড়া একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে? হবে না। আজকে এই 1 মাসে যে পরিমাণ দুর্নীতি, ধান্দাবাজ, চাঁদাবাজি, যেভাবে অর্থ লুপাট, অর্থ পাচারের কাহিনী আমরা দেখতে পাচ্ছি, 15 বছরের সঙ্গে তুলনা করে সেগুলা তো, যেগুলা ভুল ভ্রান্তি হয়েছে সেগুলা তো শিশু। আপনি 1 বছরে শত শত কোটি টাকার দুর্নীতি করছেন। আজকে দেশে কোনো উন্নয়ন কর্মকাণ্ড নেই, আজকে বড় কোনো প্রজেক্ট নেই, তারপরেও এই অবস্থা। আজকে ফরেন রেমিটেন্সে সেই কুমিরের বাচ্চা দেখানোর মতো, শিয়াল যেভাবে কুমিরের একই বাচ্চা বারে বারে দেখাচ্ছিল, সেভাবে ফরেন রেমিটেন্স পুড়িয়ে পাপিয়ে দেখাচ্ছে। আজকে এই সরকার কর্মকর্তা কর্মচারীদের দৈনন্দিন বেতন ছাড়া আর কোনো খরচ রয়েছে? দেশে কোনো উন্নয়ন কর্মকাণ্ড নেই, আমদানি রপ্তানি নেই, ক্যাপিটাল মেশিনারি আমদানি হচ্ছে না, ব্যবসায়ীরা এলসি খুলছেন না, ফরেন রেমিটেন্সের রিজার্ভ তো বাড়বে। এটা তো যে কোনো শিশু, অর্থনীতিবিদ হওয়ার প্রয়োজন নেই, তারাই তো বুঝেন যে এই কারণে শুধুমাত্র একটি দেশের অর্থনীতি কি ফরেন রেমিটেন্স দিয়ে মূল্যায়ন করা যায়? আজকে আমাদের অর্থনীতির প্রবৃদ্ধি কোথায় 6.5 ছিল, সেটা 3-এ নেমে এসেছে। আজকে খেলাফি ঋণ আওয়ামী লীগের আমলে 15 বছরে কত ছিল, আজকে কোন জায়গায় এসেছে? 15 বছরে আওয়ামী লীগ কত অর্থ ছাপিয়েছে, আর এই ইউনূস, এই তথাকথিত শান্তিচূড়া কতটুকু অর্থ ছাপিয়েছে? মুদ্রাস্ফীতি কোন জায়গায় এসেছে? এগুলো তো সাধারণ মানুষের কথা, সাধারণ মানুষ বলছে। আওয়ামী লীগ ছাড়া, শেখ হাসিনা ছাড়া কোনো নির্বাচন হবে না, এটা এদেশের মানুষও মেনে নিবে না। বিএনপি, খালেদা জিয়া সেই নির্বাচন করে নাই, সেই নির্বাচনকে ধরে রাখতে পেরেছিল।
তা ইউনূস জি। আওয়ামী লীগকে বাইরে রেখে, শেখ হাসিনাকে বাইরে রেখে নির্বাচন করবে, আর মানুষ লাফিয়ে লাফিয়ে ভোট কেন্দ্রে মেনে গিয়ে নেবে। ভোট দেবে, আর সেই নির্বাচন মেনে নিবে, সেই স্বপ্নই থাকুক। খুব সুন্দর করে ধন্যবাদ। বাংলাদেশ ব্যাংকের লকারে রেখে দেন। এই স্বপ্ন নিয়ে ধুলাধুলি বাইরে কইলেন না। তারেক জিয়াকে, বিএনপি কে সেই স্বপ্ন দেখান। এদেশের সাধারণ মানুষকে এই স্বপ্ন দেখিয়ে বিভ্রান্ত করতে পারবেন। জি, ধন্যবাদ নাজর ভাই। আওয়ামী লীগ আপনি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন চায়, যে নির্বাচনে এদেশের মানুষ, সাধারণ মানুষ ভোট দিয়ে নির্ধারণ করবে তারা এই দেশটি কারা আগামী দিনে শাসন করবে, কাদের হাতে বাংলাদেশ নিরাপদ, এদেশের সাধারণ জনগণ সেটা নির্ধারণ করবে। জি, ধন্যবাদ আপনাকে। আবার আপনার কাছে ফিরবো, আপনার মূল্যবান বক্তব্য শুনবো। খুব সংক্ষিপ্ত ভাবে আপার কাছে, আপা বোধহয় খুব ব্যস্ত, আপার কাছে একটা প্রশ্ন করব আমরা, যে সেটা হচ্ছে যে আমি যেহেতু ছাত্র বিষয়ক, আপনি ছাত্র নেতা ছিলেন, আমি আপনাকে ছাত্র বিষয়ক আবার প্রশ্ন করবো আপা। সেটা হচ্ছে যে আপনি দেখলেন যে কিছু কিছু ছাত্র এমন উদ্ভট কথা বললো যেটা পলিটিক্যাল সায়েন্সে আসে না, বা রাজনীতিতে মানে শিশু এগুলো বলে না, যেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র বললো, যে তাদের বক্তব্য অর্থাৎ তথাকথিত এই জুলাই সনদ, আমরা জানি না জুলাই সনদটা কি, এই তথাকথিত জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দিতে হবে, এইরকম মূর্খ বক্তব্য রাজনৈতিক ভাবে আমরা তো মূর্খই বলতে পারি, কারণ পৃথিবীতে তো কোনো দেশই সংবিধানের উপরে কারো মতবাদ স্থান পেতে পারে না। সংবিধান পরিবর্তন হতে পারে, পরিবর্তন হতে পারে, সেটা আলাদা বিষয়। কিন্তু এই যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র যদি এটা বলে, তাহলে আমাদের জাতির ভবিষ্যৎ এরাই তো নেতৃত্ব দিবে, তাই না? তো আপনি কি মনে করেন যে ছাত্রদের মধ্যে মানে তাদের রাজনৈতিক চিন্তার কি অধঃপতন যেভাবে ঘটলো, এই বিষয়টা আপনি কিভাবে দেখতেছেন? ধন্যবাদ নাদেল ভাই, আপনার অনেক মূল্যবান কথাগুলি আমি শুনলাম। আর ফরিদ ভাই, আপনাকে ধন্যবাদ এই একটা ভালো প্রসঙ্গের জন্য। আপনাকে আমি একটা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে আপনার কাছে কি মনে হচ্ছে যারা এখন রাজনীতি করছে তারা ছাত্র, বা তারা রাষ্ট্রবিজ্ঞান বা রাজনীতি বিষয়ে কিছু জানে কি? তারা জানে না। তাদেরকে শের ধরে বিভিন্ন জায়গা থেকে উঠায় এনে, এর মধ্যে বেশিরভাগ হচ্ছে মাদ্রাসা, আপনি বলতে পারেন, আমি শব্দটা বলি, মাদ্রাসা যারা ছাত্র তাদেরকে উঠিয়ে আনা হয়েছে, যারা যারা রাজনীতির বিষয়ে কোনো কিছুই জানে না। অতএব আপনি জিজ্ঞেস করে দেখেন কোন বাচ্চাটা বা কোন ছেলে মেয়ে, তারা হয়তো বলবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে, কিন্তু একটা জিনিস খেয়াল করেন, তাদেরকে আপনি শুধু একটু জিজ্ঞেস করে দেখেন যে ওনারা সংবিধানটা কি, কিসের উপরে দাঁড়ানো, তারা তো সেটাই বোঝে না যে কিসের উপরে আমাদের এই বাংলাদেশের সংবিধানটা, কারণ তারা কেউ পড়ে নেই। আর তারা তো ছাত্র না, ছাত্র নাম নিয়ে তাদেরকে একটা অভ্যুত্থানের জন্য তৈরি করা হয়েছে। আসল ঘটনাটা সেখানে, যদি সত্যিকারের রাজনীতি যদি কেউ করতো, সেটা যেই দলই হোক না কেন, রাজনীতি মানে বিভিন্ন দল থাকবে, আপনার অপোজিশন থাকবে না, তারপর রাজনীতি করে মজা পাবেন না। আপনার আপনার ভুলটা তারা ধরতে পারবে না, অন্যের ভুলটা আমরা ধরতে পারবো না, এটাই হচ্ছে রাজনীতি। কারণ রাজনীতি হচ্ছে আপনি যখন কথা বলবেন, আপনার সাথে আমার কথা মিলতে নাও পারে, কিন্তু সেটাতে যুক্তি থাকা দরকার, একটা যুক্তিসঙ্গত কথা থাকার দরকার। কিন্তু এই মুহূর্তে যারা ছাত্র রাজনীতি করছে, তারা ছাত্র না তো। আপনি দেখেন যে 90% বা 99% হবে এরা মাদ্রাসার ছাত্র, কোনো স্কুল কলেজের কোনো কিছু ডিগ্রি নেই, শিক্ষা নেই। আর এদেরকে ব্যবহার করা হচ্ছে সবচেয়ে সহজ। আপনি একটা সত্যিকার অর্থে ছাত্রকে আপনি সহজে পরিবর্তন করতে পারবেন না, কারণ আপনি কিছুটা হলে পড়াশোনা করে এসছেন, আপনার বিবেক আপনাকে ওটা বাধা দিবে। কিন্তু এখন যারা করছে, তারা পয়সার বিনিময়ে ছাত্র রাজনীতি করছে, যারা মব করছে, যারা রাস্তার বসে বাজে কথা বলছে, তারা রাস্তায় বিভিন্ন ধরনের বাজে উক্তি করছে, স্লোগান দিচ্ছে, তাদেরকে আপনি ছাত্র বলতে পারেন না। এই ছাত্র রাজনীতি তো দূরের কথা, আমরা তাদেরকে যদি ছাত্র রাজনীতি বা ছাত্র বলি, তাহলে যারা সত্যিকারের ছাত্র তাদেরকে আমরা অপমান করব। এবং যারা ছাত্র রাজনীতি করে এসছেন এই পর্যন্ত, সত্যিকার অর্থে বিভিন্ন দলে যারা করছেন, তাদেরকে আমরা অপমানিত করব। অতএব আমাদেরকে মনে রাখতে হবে, এটা হচ্ছে একটা খেলার একটা অংশ। এরা, এই ছাত্ররা, আপনি তাদেরকে দেখেন, তারা ডাকসু শিবির করবে, কত কিচ্ছু। তাদেরকে জিজ্ঞেস করেন ডাকসু যে শব্দটা, এটার একটা কত মাহাত্ম্য, এটা কেউ জানে না। ডাকসু সারা বাংলাদেশের একটা বড় একটা ভূমিকা রাখে সারা জীবন ধরে, কারণ সেখানে যে রাজনীতিটা হয় একটা ক্লিন, একটা সেফ রাজনীতি, এবং সেখানে আপনি কাউকে ধরে রাজনীতি করাতে পারবেন না, আপনি বলতে পারবেন না আমাকে ভোট দাও, কারণ সেখানে আপনার ভোটটা আপনার ব্যক্তিগত কারণের জন্যই আসবে, কারণ আপনি কতটুকু করছেন দলের জন্য, দেশের জন্য, ছাত্রদের জন্য, সেই হিসাবেই। অতএব আমরা একটা জিনিস আমাদের মাথা থেকে ফেলতে, এরা ছাত্র না,
আমাদের এরা ছাত্র রাজনীতি কিছুই বোঝে না, তারা পয়সার খেলায় মেতেছে এবং তাদেরকে একটা লোভের বশবর্তী তারা এখানে এসছে এবং তাদেরকে এই জায়গাটা থেকে তাদেরকে সরানোর জন্য আমাদের সবার কাজ করতে। আপনি দেখেন এখন স্কুল কলেজে হয় না, আমি অনেকের সাথে কথা বলেছি, মারা আজকে সকালে একজন আমাকে ফোন করেছে, আপা আমার মেয়েটা এবার ডাক্তার হওয়ার কথা ছিল, ভর্তি হওয়ার কথা ছিল, ছেলেটা ইঞ্জিনিয়ার। মাঝখান থেকে কি হলো, যারা সত্যিকার অর্থে ছাত্র তাদের জীবনটা আমরা বলতে বোঝাচ্ছি, দায়িত্বটা আমরাও নিতে চাই যে এই যে একটা স্বৈরাচারী সরকার, ইউনিট সরকার যে একটা নোবেল চুরি করে আজকে এই জায়গায় এসে পৌঁছেছে, সে কখনোই একটা নোবেল বিজয়ী হতে পারে না, একটা ডক্টরেট হতে পারে না। কারণ সে যদি সত্যিকার অর্থে একটা মানুষ হতেন, তাকে আমি মানুষের পর্যায়ে বলি না, তাহলে হয়তো আজকে আমাদের এই ছোট ছোট বাচ্চাদেরকে তারা এই অবস্থায় ফেলে যেতে পারতেন না। সত্যিকারের বাচ্চাগুলো আজকে ঘরে বসে আছে, কান্নাকাটি করতেছে, কোনো স্কলারশিপ পাচ্ছে না, বাবা মা পাঠাতে পারছে না। কারণ আপনি হয়তো খোঁজ নিয়ে দেখবেন বাংলাদেশের প্রত্যেকটা এমবাসিতে আমাদের স্কলারশিপ গুলো বন্ধ হয়ে গেছে। আগে যেখানে 50টা দেখানো, এখন 1টাকে 2টা দেওয়া হয় কিনা সন্দেহ। কারণ আমি অনেকের সাথে যেহেতু কথা বলি জানি। আর একটা কথা বলি, আমরা যারা বিদেশে আসে, বিশ্বাস করেন সারা আমেরিকা, আমি যেহেতু হিউস্টনে, টেক্সাসে হিউস্টনে থাকি, এবং আমাদের এই শহরে যারা আছেন, যারা বাংলাদেশ মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, শেখ হাসিনা, বিশ্বাস করেন যুক্তরাষ্ট্রের প্রত্যেকটা স্টেটে তারা তাদের কাজ করে যাচ্ছে। আমাদের যতটুকু শক্তি আমরা করে যাব। আর এই মুহূর্তে আমরা মনে করি আমরা যাদেরকে এই জিনিসটা নিয়ে, তারা আপনি সংবিধানের কথা বললেন, যে সংবিধান থেকে আমি অনেক কিছুতে চলে এসেছি, তাদেরকে আসলে বোঝানোর মতো আপনার এই মুহূর্তে কোনো ক্ষমতা নেই। তারা যদি পড়াশোনা না করে থাকে, সংবিধান না পড়ে থাকে, তাদের ভেতরে এই জিনিসটা পরিবর্তন করা যাবে না। দুঃখ একটাই যে আমাদের যে শিক্ষার যে মানটা এত উপরে চলে গিয়েছিল, আমাদের ছাত্রদের যে পরিমাণ পড়াশোনা সবকিছু, আমরা সেটাকে এত দূরে আমরা ফেলে দিলাম যে একটা মাত্র মানুষের জন্য, একটা মানুষের লোভের জন্য আমরা সারা বাংলাদেশের ছাত্র সমাজ, শিক্ষা প্রতিষ্ঠানগুলো আজকে ধ্বংস হয়ে গেল। তবে এটার জন্য আমার মনে হয় আমরা যতদিন বেঁচে থাকবো এর উত্তর এবং এই ব্যাপারে যাদের শাস্তি পাওয়ার যোগ্য, ছাত্র শিক্ষক যেই হোক না কেন, তাদেরকে কোনোদিন আমরা ক্ষমা করব না। এটাই আমাদের একটাই প্রতিজ্ঞা। এবং আমাদের যে দেশ থেকে যেভাবে আমাদের দেশ উন্নত ছিল, আমরা সেটা করার জন্য আবার সবাই মিলে কাজ করব। আপনারা কেউ কথা হাতে লিখবেন, কেউ মুখে বলবেন, আমাদের যুদ্ধ চলতে থাকবে। অনেক ধন্যবাদ। জি আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে চলে আসছি। আমি যদি আপনার সময় থাকে আবার আপনার কাছে খুব সংক্ষিপ্ত আলোচনা শোনার জন্য আসবো। তাদের ভাইয়ের কাছে আমি আবার ফিরে যাচ্ছি সংবিধানের বিষয়ে। কারণ সংবিধান, আপনি যেটা বললেন যে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যদি সংবিধান না বুঝে, তাহলে বলেন আমরা কোন দিকে যাবো না ভাই? আমরা কাকে বুঝাবো? আমি তার চাইতেও বড় একটা কথা এখন আসতেছে, সেটা হলো যে আমাদের তথাকথিত বুদ্ধিজীবী, যাকে আমি আদর করে ফরদ মাঝহার বলি, হ্যাঁ, সেই ফরদ মাঝহার কি বলেছে আপনারা হয়তো শুনেছেন, যে সংবিধান শব্দটা তো ব্রিটিশদের দেওয়া, এটার দরকারটা কি? এই ধরনের কথা বলে ফেলছে। এমনকি এও বলেছে যে আমাদের সংবিধানের দরকার নেই। ছাত্রদের কথা আপাতত এটা বললো, ঠিক আছে, কিন্তু এরকম একটা বুদ্ধিজীবী যদি সংবিধান নেই এরকম, মানে আজ মানে এটা তাকে তো আমি গালিও দিতে পারতেছি না, বোকাও বলতে পারতেছি না। মানে সংবিধানকে সে বলতেছে এটা ব্রিটিশদের তৈরি, এটা দিয়ে আমাদের কি হবে? মানে তিনি বলতে চাচ্ছেন এটা বিলাতি জিনিস, এটা আমাদের বিলাতি দুধ, ছোটবেলায় বিলাতি দুধ খাইছি না আমরা, সে বুঝাইতেছে এটা বিলাতি দুধ, এটার দরকার নাই। সংবিধানকে তিনি ফেলে দিতেছেন। আপনি এর আগেও শুনেছেন যে তিনি বারবার গণতন্ত্রের কথা মুখে মুখে উচ্চারিত করলো, যে আওয়ামী লীগ গণতন্ত্র দেয় নাই, ভোট দেয় নাই, এখন তো ভোটের নাম নিতে চায় না, বলে যে ভোটের কি দরকার, এই শব্দ তিনি উচ্চারণ করেছেন। এবং ইনি এও বলেছেন যে জামাতের সমালোচনা করা ফ্যাসিজম। এই ব্যাপারে আপনার প্রতিক্রিয়া, আপনি যেহেতু একজন সিনিয়র নেতা এবং দায়িত্বপূর্ণ পদে আছেন, তো এই বিষয়ে রাজনীতি একজন বুদ্ধিজীবী যদি এই কথা বলে, আমরা কার কাছে যাব? জি আদেল ভাই। দেখুন, আসলে এক হলো বুদ্ধিজীবীদের কথা, তথাকথিত কিছু বুদ্ধিজীবী, আমি বুদ্ধিজীবী বলতে সবাইকে আমি মেন করতে চাই না, বা আপনিও নিশ্চয়ই সেটা বুঝেন। আর এখানে নাহিদা আপা যে ছাত্র সমাজের কথা বললেন, তাদের অনিশ্চিত একটা ভবিষ্যৎ, কেরিয়ারের বিষয় তুলে ধরলেন, অভিভাবকদের হাহাকারের কথা তুলে ধরলেন। আসলে এটা বাংলাদেশের প্রত্যেকটা অভিভাবক তাদের সন্তানদেরকে তারা পড়াশোনা শিখিয়ে একটা নিশ্চিত কেরিয়ারের দিকে যেতে চান, তারা সবাই আজকে শঙ্কিত, উদ্বিগ্ন। এবং সংবিধান ছাত্ররা বুঝে কিনা যে কথা বললেন, আসলে দেখুন, ফরিদা একটা কৌতুক করি, হ্যাঁ,
জি জি জি, বলেন প্লিজ। ইউটিউবে এখন তো সিরিয়াস বিষয়ের পাশাপাশি অনেক মানে ফানি বিষয়, চটুল বিষয় এসেছে। আশা করি আমি ওই মেয়েগুলা যে সমস্ত স্লোগান দেয়, আমি ওই ধরনের কৌতুক করবো না। তো বাঙালি মানুষ সবাই তো লুঙ্গি পরে, হ্যাঁ। তো দুই জি। বন্ধু একজন আরেকজনকে জিজ্ঞেস করতেছে, ভাই তুমি দেখি আর এখন লুঙ্গি পড়ো না, শুধু শর্টস পড়ো। কয়, ভাই জামাতের শিবিরের বয়ে আর লুঙ্গি পড়ে না, যদি কটা টুক করে ঢুকে পড়ে। হ্যাঁ। তো লুকিয়ে যান। ছাত্রলীগকে বলা হয় ছাত্রলীগ অনেক অপকর্ম করেছে। আজকে কি দেখা যাচ্ছে, এই যে শিবিরের পোস্টেড বড় বড় নেতা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে হলে তারাই কোনোভাবে না কোনোভাবে ছাত্রলীগে ঢুকেছে। হ্যাঁ, ছাত্রলীগের এখানে দায় দায়িত্ব আছে, অস্বীকার করার বিষয় নয়, তাদেরকে বড় বড় পদ দিয়েছে, কিভাবে দিল সেটা নিয়ে আমরা প্রশ্ন তুলতে পারি। কিন্তু যে ব্যক্তি ওই ছাত্রলীগের শুধু দুষ খুঁজবো, কিন্তু যে ছাত্রলীগে ঢুকলো, যেভাবেই ঢুকো, অপরাধ করলো। ঢুকে সেটা লুঙ্গি পরে ঢুকুক আর হেলমেট পরে ঢুকুক, ঢুকে অন্যদেরকে নির্যাতন করেছে, অন্যায় করেছে, চাঁদাবাজি করেছে, দায়টা ছাত্রলীগের উপর চাপিয়েছে। এরা কি ছাত্রলীগ? আপনি আমাকে বলুন। নিশ্চয়ই এরা ছাত্রলীগ না। এরা একটা ছাত্রলীগের হয়ে ছায়া যুদ্ধ করেছে। আচ্ছা, যে ছাত্রদের কথা বললেন, যে ছাত্রগুলা ক্ষমতায় কিভাবে থাকতে হবে বা দেশকে, দেশের স্বার্থকে বিকিয়ে দেওয়ার জন্য যারা বিদেশি রাষ্ট্রের পরামর্শ নেয়, অ্যাম্বাসেডর হাই কমিশনারের সঙ্গে ধর্ণা দেয়, যারা অল্প কিছুদিনের মধ্যে 1 বছর আগে ফলের পরবর্তী খাবার কিভাবে খাবে সেটা নিয়ে চিন্তিত ছিল, তারা, আমি কাউকে হেয় করার জন্য বলছি না, কারণ রাষ্ট্রীয় যেভাবে আচার আছে, পোশাকেরও কিন্তু একটি ড্রেস কোড আছে। আপনি কোন অনুষ্ঠানে কোন কাপড়ের সঙ্গে মানানসই হবে, জুতার সঙ্গে কি পরবেন, স্যান্ডেল শুর সঙ্গে কি পরবেন, শার্ট পরলে কিভাবে পরবেন, কোন অনুষ্ঠানে পরবেন, এগুলা যারা এখনো জানে না, যারা ওই যে ফলের পরবর্তী খাবার কিভাবে খাবে, আমি কিন্তু কাউকে খাটো করার জন্য বা আমি কাউকে আহত করার জন্য বলছি না, এই অবস্থায় ছিল। আজকে তারা ওয়েস্টিনে নাস্তা করতে যায়, যাদের একজন গার্লফ্রেন্ডে চলে না, বিবাহিত অবিবাহিত 2-4 জন লাগে, বোনাসও তাদের সঙ্গে যুক্ত হতে হয়, এদেরকে আপনি ছাত্র বলবেন? মির্জাফর, কুলাঙ্গা, হারামির বাচ্চা, এরা ছাত্র নয়। এদের দেশপ্রেম নেই, দেশের মানুষের প্রতি। এই যে শত শত ছাত্র সাধারণ মানুষ মৃত্যুবরণ করে, দায়টা আওয়ামী লীগের উপর, পুলিশের উপর দেওয়া হচ্ছে। সাখাওয়াত সাহেবকে কেন সরিয়ে দেওয়া? তিনি কি বলেন নাই স্নাইপার রাইফেল দিয়ে এগুলো হত্যা করা হয়েছে? এখনো তিনি তাই বলছেন। পুলিশের কাছে তো স্নাইপার রাইফেল ছিল না। একটা পরিবারের কাছে একটি সন্তান, এখানে আপা আছে, কিন্তু মায়ের জাতি, বাবাদের চেয়ে মায়ের সন্তানের প্রতি মায়া মমতাটা অনেক অংশে বেশি। 10 মাস 10 দিন চাকের নিয়ে একটি সন্তান আসে এই পৃথিবীতে। এই সন্তানগুলোকে মানুষ নয়, সংখ্যা হিসেবে তারা চিহ্নিত করেছে, যে যত বেশি লাভ তত বেশি আন্দোলন, তত বেশি আওয়ামী লীগের পতন ত্বরান্বিত। এটাই তো তাদের মেটিকুলার ডিজাইন, এটাই তো পরিকল্পনা ছিল। লাশের সংখ্যা, মৃতের সংখ্যা বেড়েছে, মৃত্যু মুখে সাধারণ ছাত্র জনতাকে উস্কে দিয়ে তাদেরকে হত্যার পরিকল্পনা যারা করলো, এদেরকে আপনি ছাত্র বলবেন? আমি তো বলবো এদেশের সাধারণ মানুষ, সাধারণ ছাত্র জনতা এদেরকে বুঝে গিয়েছে। এদের কাছে
আমার মনে হয় কানেকশনের সমস্যা হয়েছে শফিউল আলম নাদিল ভাইয়ের। তো আপনার কাছে আমার একটা প্রশ্ন, একটা আচ্ছা, যে এটার আপনি পরে আমাকে বিদায় দিতে পারবেন? জি, 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 সেই জন্য আপনার কাছে আসছি। সেটা হলো যে আপনি দেখেছেন যে বিভুদা বলে, আপনি যাকে চিনেন বা আমরা যাকে চিনি, বিভুরঞ্জন দা, তিনি তো একজন সাংবাদিক ছিলেন, লেখক ছিলেন, কলামিস্ট ছিলেন। এই যে তিনি যে শুধুমাত্র প্রশ্ন করার জন্য, তিনি কিন্তু তার বক্তব্যগুলোতে কোথাও তারই দেন নাই। তিনি প্রশ্ন করেছেন যে শেখ হাসিনা যদি পালিয়ে গিয়ে থাকে তাহলে হেলিকপ্টার দিয়ে কে নিয়ে গেল। তিনি প্রশ্ন করেছেন, হেলিকপ্টার দেখে পালিয়ে যান। আরেকটা কথা তিনি তুলেছেন যে পুলিশ ছাত্র না হয় আওয়ামী লীগের পুলিশে মারলো বা পুলিশে মারলো, কিন্তু পুলিশকে মারলো কে? এই প্রশ্ন করার জন্য, যদিও বলা হচ্ছে এটা আত্মহত্যা, আমরা অনেকেই মনে করি সেটা হত্যা। এই যে যে বাক স্বাধীনতা, এটা কি আপনি বাক স্বাধীনতা হরণ করার বিষয়টা হিসেবে মনে করতেছেন না, বা এটা থেকে কি আমরা পরিত্রাণ কোনোদিন পাবো না? কি মনে করেন আপনি এই বিষয়ে? জি প্লিজ আপনি সংক্ষিপ্ত ভাবে বলেন, যেহেতু আপনার নিজেরও সময় কম। জি। সেটা হচ্ছে যে প্রথমেই আমি বিভুদার জন্য, তার পরিবার এবং তার জন্য আমাদের দুঃখ প্রকাশ করছি। বিভুদা একটা, আসলে কি, বিভুদা একটা পোস্টার। আপনাকে আমি বলি, এক্সাক্ট। আমরা করতে পারিনি, বিভুদা আমাদেরকে করিয়ে সিনেমাটা পুরা সে পরিপূর্ণ করে দেখিয়ে গেল আমাদেরকে যে এটাই হচ্ছে বাংলাদেশ এবং এই মুহূর্তে বাংলাদেশে এটাই চলছে। তার সাহস ছিল, আমাদের সাহস নেই। আমি আপনাকে সেইভাবে বলবো। বাক স্বাধীনতা, বাক স্বাধীনতা শব্দটা তো আসলে বাংলাদেশে নাই। মানুষ আমাদেরকে, শেখ হাসিনার আমলকে কি উঠতো বাংলাদেশের স্বাধীনতা, বাক স্বাধীনতা নাই। যদি বাক স্বাধীনতা নাই থাকতো তাহলে এতগুলি টিভি চ্যানেল কি করে আপাকে গালাগালি করতো, সবাইকে করতে না, মানে সবাইকে বলতো। উনি দিয়েছিলেন, যদি বাংলাদেশের বাক স্বাধীনতা সত্যিকার অর্থে কখনো থেকে থাকে সেটা হচ্ছে শেখ হাসিনার আমলে। এটা আপনাকে স্বীকার করতে হবে, সেটা আপনি যেই দল করেন না কেন। আজকে ফজলুর রহমান ভাই একটা ছোট্ট কথা বললো একটা দেশের বর্তমান পরিস্থিতিতে, তার জন্য তাকে কি করলো তার দল, যারা তাদেরকে মুক্তিযুদ্ধের জনকের মানে ঘোষণা বাহক হিসেবে চিহ্নিত করে বা চিন্তা করে, উনাকে সেইখান থেকে তারা শোকেস করলো। তার মানে কি? তাহলে বাক স্বাধীনতা কোথায় রইলো আপনি বলেন? এটা বাংলাদেশে এখন যা হচ্ছে সব প্রহসন, প্রহসন ছাড়া কোনো কিছু না। আর আমার সবচেয়ে দুঃখ লাগে আজকে যে সমস্ত সাংবাদিক ভাই বোনেরা যারা দেশে এখনো আছেন, যারা যারা সমস্ত সুযোগ সুবিধা নেই, তারা একটা দিন একটা কলমে লিখতে পারেন নাই। আর তার এই দুঃখটাই বিভুদার ছিলেন। আপনি হিসাব করেন একটা মানুষ কতটা কতটা কষ্ট পেলে ভেতরে, কতটা তার একটা ঘৃণাবোধ থাকলে সে নিজেকে নিজে আত্মহননের দিকে নিয়ে চলে গেছে, করে ফেলছে। তার পরিবার আছে, তার একটা ছেলে মেয়ে আছে, এবং আপনি দেখেন, সরি আমার যদি ভুল না, তার ছেলে বা মেয়ের ব্যাপারে যে পরীক্ষায় তাকে পাশ করানো হয় নাই, সেটাও একটা ব্যক্তিগত, কি তার কি অপরাধ ছিল। আমি একটা কালে, আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমি বাংলার বাড়িতে আমি কাজ করতাম এডিটর এবং রিপোর্টার হিসেবে। অল্প বয়স ছিল, খুব ভালো লাগতো। আমার এখনো মনে আছে আমি কখনোই একটা ব্যাপারে কোনো বাধা পাইনি যে না আমাকে এটা আমি করতে পারবো না, এটা এখানে আওয়ামী লীগের প্রোগ্রাম হচ্ছে না, ওদের হচ্ছে না। আমি সব জায়গায় প্রোগ্রাম করতে পারছি, কারণ এইটুকু স্বাধীনতা না থাকলে আপনি অপর পক্ষে তো বুঝতে পারবেন না, দেশটাও তো ভালো চলবে না। বাংলাদেশে এতগুলি টিভি মিডিয়া ছিল, কোন পৃথিবীতে এতগুলি টিভি মিডিয়া বাংলাদেশের মতো 15 বছরে কাজ করেনি। সমস্ত শিল্পীদের জন্য সমস্ত জায়গা ছিল, কই তারা তো আজকে কোথাও নাই। তারা কথাও বলতে পারে না, অথবা অনেকে বলতে চায় না। কিন্তু আপনাকে একটা কথা বলি, কেউ যদি বলে থাকে বাংলাদেশে বাক স্বাধীনতা, সেটা একটা প্রহসন ছাড়া কোনো কিচ্ছু না। এবং ইউনূস এই ব্যাপারে সে জানে সে কি করতেছে এবং তার জঙ্গি বাহিনী করতেছে। হ্যাঁ, বাক স্বাধীনতা ততটুকুই আছে যখন পাকিস্তানের কোনো ব্যক্তি বলে যে আমি এটা হৃদয় থেকে মানতে হবে, অথবা তাদের ভালোবাসার কথা বলে, সেই ব্যাপারে তার বাক স্বাধীনতা সমস্ত পত্রিকাতে চলে যায়। বাক স্বাধীনতা বলে এতটুকুই আছে। বাংলাদেশে কোনো বাক স্বাধীনতা নাই। তবে অবশ্যই আমরা সবাই মিলে চেষ্টা, আবারও বলি, আবারও আমরা কোটি মানুষ একসাথে, আমাদের বাক স্বাধীনতা আমাদের কাছে ফেরত আসবেই। এবং আপনারা যারা এই যে কাজ করতেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে, আপনাদের কাছে আমাদের অনেক অনেক বেশি ঋণ, কারণ আপনাদের কথাগুলি আমরা সবাই কাছে দিতে পারতেছি এবং আমাদের এই স্বাধীনতাটুকু ফেরত আসবে, এটার জন্য আমরা সবাই চিন্তা করি এবং আমরা আশা করি আমাদের স্বাধীনতা অবশ্যই ফেরত আসবে। শুধু তাই না, যে সোনার বাংলা ছিল সেই সোনার বাংলাতে শেখ হাসিনা আসবে, আওয়ামী লীগ আসবে, আমাদের মুক্তিযোদ্ধাদের ঠিক সেই সম্মান দেওয়া হবে, আমাদের টিচারদেরকে সেই সম্মান, আমাদের ছোট ছোট বাচ্চাগুলিকে যে মারা হলো সে স্কুলে মাইলস্টোনে, এদেরও তো বিচার হবে।
তাদের কি অন্যায় ছিল? আপনি তাদের তো কোনো অন্যায় ছিল না। অতএব আমার কাছে মনে হয় আমরা সবাই মিলে কাজ করি, এবং আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি অল্প সময় আপনাদের কাছে সময় নিয়ে চলে যাচ্ছি, এবং নাদের ভাইকে এর জন্য আমার সালাম থাকলো। জি 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 Thank you, নাদিল ভাই, political drama. জি জি ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ নাদিল ভাইকে, কারণ টেকনিক্যাল কারণে তিনি আমাদের সাথে হয়তো বিচ্ছিন্ন হয়ে গেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ পলিটিক্যাল ড্রামা থেকে, দর্শকদের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে। আপনি আবার আমাদের অনুষ্ঠানে আসবেন, আমরা বিশ্বাস করি বাংলাদেশ আবার একটি ইনশাআল্লাহ, গণতন্ত্র ইনশাআল্লাহ। রাষ্ট্রে ফিরে আসবে। জি ধন্যবাদ জয় প্রিয় দর্শক। জি জি, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনা। জি জি, আসসালামু প্রিয় আলাইকুম। দর্শক, আমরা আমরা নাদিল ভাই, আমরা- জি, নাদিল জি, ভাই, জি, আমি একটু বিদায় নিচ্ছি, আপনি আমার কিছু মনে করেন না। হ্যাঁ, আবার আপনার সাথে আবার দেখা হবে অবশ্যই। আমাদের যুদ্ধ চলবে, আমরা যুদ্ধের সৈনিক, বঙ্গবন্ধু সৈনিক, শেখ হাসিনা সৈনিক। আমাদেরকে সবসময় আপনি পাবেন। বিশেষ করে আমার হিউস্টনে আমার যে সমস্ত আমার সাথীরা রয়েছে, তারা অসম্ভব দৃঢ় মনের, তারা 24 ঘন্টা কাজ করতেছে। আমাদের জয় বাংলা পরিবার থেকে শুরু করে সব সব ব্যক্তিবর্গ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমি কাদের কথা বলবো। আমাদের তরফ থেকে আপনাদের প্রতি আমাদের অনেক শ্রদ্ধা রইল, এবং ফরিদ ভাই আপনার প্রতি রইল, এবং সমস্ত চ্যানেলে যারা কাজ করতেছেন এই কথাগুলি বলে আমি তাদের প্রতি আমাদের সবার তরফ থেকে আপনাদেরকে আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনা। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ আপু আপনাকে। আমরা প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠান যদিও শেষ করতেছিলাম, আমরা আমাদের সময়ের হবে নাহিদা আপা চলে যাবেন। আমাদের আবার যুক্ত হয়েছেন আমাদের প্রিয় ব্যক্তিত্ব শফিউল আলম নাদিল ভাই, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ। আমরা আর কিছুক্ষণ, যেহেতু আপনারা অনেকেই মেসেজ করতেছিলেন যে তিনি কোথায় গেলেন, আমরা আবার ফিরে পেয়েছি। আমরা সংক্ষিপ্ত ভাবে আপনার কাছে আরো কিছু প্রশ্ন তুলে ধরতে চাই নাদিল ভাই। আসলে এই যে নাহিদা আপা বলে গেলেন যে আমরা একদিন ফিরে পাবো আমাদের বাক স্বাধীনতা ও গণতন্ত্র, আমরাও সেটা বিশ্বাস করি। এখন এই যে দেশের অর্থনীতি, আপনি আজকে হয়তো মিডিয়া গুলোতে দেখেছেন যে আবার মানুষ গরিব হয়ে যাচ্ছে, অর্থনীতি ধ্বংস হয়ে যাচ্ছে। এই যে যে বঙ্গবন্ধু কন্যা যে উন্নয়ন যেটা ছিল, এটা যে একবারে নিচে নেমে গেল, এখান থেকে কি বাংলাদেশ আবার ফিরে আসতে পারবে তারা আবার সেই অর্থনৈতিক অবস্থানে? আপনি কি মনে করেন? প্লিজ যদি সংক্ষিপ্ত ভাবে দর্শকদের উদ্দেশ্যে বলতেন। আসসালামু আলাইকুম। আমি দুঃখিত, একটু সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। দেখুন, আমরা প্রত্যেকেই তো আশাবাদী মানুষ। আমরা বিশ্বাস করি জি এদেশে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে, আইনের শাসন আসবে, গণতন্ত্র ফিরবে, বাক স্বাধীনতা আসবে, এবং সেটা করতে হলে আওয়ামী লীগের কোনো বিকল্প নেই। এদেশের মানুষ সেটা অনুধাবন করেছে, এবং আওয়ামী লীগ ফিরে আসলেই মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক যতগুলা চাহিদা রয়েছে সেই চাহিদাগুলো পূরণ হবে, এবং মানুষ তার নাগরিক অধিকার ভোগ করবে। মানুষ ভয় ভীতিহীন একটি সমাজ, যেখানে ছেলে, মেয়ে, পুরুষ, মহিলা তারা স্বাধীনভাবে তাদের পছন্দ মতো তারা একটি দেশে, একটি সমাজে যেভাবে জীবনকে উপভোগ করা প্রয়োজন সেটা তারা করবেন। আমাদের দেশের কৃষ্টি, আমাদের ধর্মীয় পারিবারিক যে ঐতিহ্য রয়েছে সেগুলো বজায় থাকবে। আমাদের দেশে অতীতেও তো রাজনৈতিক হানাহানি ছিল না এমনটা নয়, কিন্তু ইউনূসের নেতৃত্বে যে নোংরা খেলার মধ্য দিয়ে যে মেটিকুলাস ডিজাইনের অংশ, যে দেশে গৃহযুদ্ধ লাগানোর মতো পরিস্থিতি তৈরি করা, এই কারণেই তো তারা 32 নম্বরে বারে বারে আগুন দিয়েছে, বুলডোজার লাগিয়েছে, সুদা সদন ভেঙেছে, আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীর বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, লক্ষ লক্ষ নেতাকর্মী বাড়িতে থাকতে পারেন, আমাদের শত শত নেতাকর্মীকে মব সন্ত্রাসে তারা হত্যা করেছে, হাজার হাজার বিকলাঙ্গ, লক্ষ লক্ষ ছাত্রলীগের আমাদের ভাই বোনেরা, ছাত্র ছাত্রীরা, তাদের জীবন, শিক্ষা জীবন, তাদের কেরিয়ার আজকে হুমকির মধ্যে, তারা চূড়ান্ত হতাশার মধ্যে পড়ে গিয়েছে। এগুলো তো সব ইউনিসেফ মেটিকুলাস ডিজাইন অনুযায়ী, এবং এই অবস্থা থেকে পরিত্রাণের একমাত্র উপায় আওয়ামী লীগ। আওয়ামী লীগ ছাড়া এদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন, আওয়ামী লীগ ছাড়া এদেশের মানুষ এগিয়ে যাওয়ার যে স্বপ্ন, একটি জাতি হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর যে সংকল্প, যে স্বপ্ন বাস্তবায়ন,
আওয়ামী লীগ ছাড়া সেটা কেউ করতে পারে। আওয়ামী লীগের অনেক ভুল আছে, আওয়ামী লীগের অনেক বিচ্যুতি আছে। আমি একজন আওয়ামী লীগের ক্ষুদ্র কর্মী হিসাবে অপকটে সেটা বলি, কিন্তু আপনি অন্যদের সঙ্গে আওয়ামী লীগের তুলনা করে দেখুন, আমাদের ভুলের সংখ্যাটা কতটুকু, অনুপাতটা কতটুকু। আমাদের বিরুদ্ধে তো বিভিন্ন অভিযোগ দেয়া হয়। 15 বছরে বিএনপির কার কয়টা বাড়ি ঘরে আগুন দেয়া হয়েছে, বিএনপির কাকে আওয়ামী লীগ হত্যা করেছে, শিক্ষাঙ্গনে এইভাবে অশান্তি ছিল, আদালতে বিচার প্রার্থীরা বা যাদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে তাদেরকে শারীরিকভাবে মানসিকভাবে লাঞ্ছিত হতে হয়েছে, আদালতে আইনজীবীরা তাদের দায়িত্ব পালন করতে পারছেন না। আজকে স্বজনপ্রীতি, দুর্নীতির যে মহা উৎসব, মব সন্ত্রাসের একটি রাষ্ট্রীয় প্রাতিষ্ঠানিক রূপ এই ইউনূস বাংলাদেশে দিয়েছে। আজকে সাধারণ মানুষে বিভিন্ন রাজনৈতিক দল যে সমস্ত কথাবার্তা এদের কাছ থেকে শুনছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দুঃখ হয়, কষ্ট হয়, মুখ দিয়ে যে সমস্ত স্লোগান, যে সমস্ত উচ্চারণ তারা করে যাচ্ছে। আপনি বলেছিলেন বা আমি আলোচনায় ছিলাম, সংবিধান মানছে না। এদের তো এগুলো মানার কথা নয়, তারা তো এগুলো মানার বিষয়টা তারা ধারণই করতে পারে না। আজকে এই ছাত্রছাত্রীদেরকে কেন দোষ দিবে? ফরহাদ মাজারের মতো একজন মানুষ, তারপরে বদরুদ্দিনের মতো একজন মানুষ, এবং সলিমুল্লাহ সাহেবের কথা নাই বললাম, এরা যখন জাতিকে বিভ্রান্ত করার সেই মহান দায়িত্বটা তারা নিয়েছেন, এই ছাত্রছাত্রীদেরকে আপনি কতটা দোষ দিবেন? নষ্ট সময়ে এই নষ্ট প্রজন্ম বলে আমি তাদেরকে কোনোভাবেই আহত করতে চাই না, তাদেরকে আমাদের মূল ধারা থেকে বাদ দিতে চাই না। এরা আমাদের সন্তান সমতুল্য, ছোট ভাই বোন। এদেরকে বোঝাতে হবে, এদেরকে দেশপ্রেম জাগিয়ে তুলতে হবে। দীর্ঘদিন ধরে মেটিকুলাস প্ল্যান করে, ডিজাইন করে যে সামাজিক অবক্ষয় এবং ছাত্র শিক্ষকের যে সম্পর্কটা এই 1 বছরে নষ্ট হয়েছে, পৃথিবীর কোন দেশে সরকার পরিবর্তনের পরে, রাজনৈতিক ক্ষমতার পালাবদলের পরে এইভাবে শত শত শিক্ষা প্রতিষ্ঠানে, সেটা প্রাইমারি স্কুল হোক, হাই স্কুল হোক, কলেজ হোক, ভিসি হোক, বিশ্ববিদ্যালয়ের মাদ্রাসার মুহতামিম হোক, যেভাবে অপমান করা হয়েছে? শুধু কি মুক্তিযোদ্ধাদের গলায় জুতা পড়ানো হয়েছে? শিক্ষকদের গলায় পড়ানো হয় নাই?